কারেক্ট ওয়েতে যে স্বামী কথা, সেই জায়গাটা কোথাও আমি অযোগ্য, কারণ আসলে হয়তো বোধহয় আমি অন্য একটা ট্রিপে থাকি। শয়তান খোপড়ি, কিন্তু আসল শয়তান কপিটা শিলাই, এটা নো ডাউট অ্যাবাউট ইট। এই যে গপ্প দেওয়া বলে না, ঢপ দেওয়া, তুই আমার গপ্প দিস না, তো তুই আমার গপ্প দিস না। তোমাদের তিনজনের মধ্যে এই নিরিখে সব থেকে বড় গপ্প বাজবে। যে কোনো দিন যে কোনো অবস্থায় এনি ডে অস্কার কিন্তু ঋতু পায়। বাহ, থ্যাংক ইউ। এটা তো শুধু ট্রেলার দেখলেন, পুরো ফিল্মটা দেখলে তো হাইকোর্টে গিয়ে তিনজন অ্যাফিডেভিট করিয়ে এসেছেন। অ্যাফিডেভিট করানোর পর নাম চেঞ্জ হয়ে ওনার হয়েছে প্রসেন, ওনার হয়েছে পর্ণা, আর উনি হয়েছেন শয়তান খোপড়ি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গপ্প মিরে ঠেক, যেখানে কথা হবে সেই সিনেমা নিয়ে যেটা মুক্তি পাচ্ছে আগামী 7ই জুন, নাম অযোগ্য। ওয়েলকাম টু গপ্প মিরে ঠেক বুম্বাদা। থ্যাংক ইউ সো মাচ। ঋতু, থ্যাংক ইউ। শয়তান খোপড়ি। থ্যাংক ইউ। এটা যেহেতু শয়তান খোপড়ি এখন চলছে, হ্যাঁ, আমি জিজ্ঞেস করি, শয়তান খোপড়ি তোমার আর শিলাজিতের মধ্যে যে স্পেশাল বন্ডিং, শয়তান খোপড়ি, তোমাকে এই নামটা ও দিয়েছে না তুমি ওকে দিয়েছো? না না, ওই আমায় দিয়েছে। আমরা টেলিভিশনের সময় টেলিফিল্ম ওর সাথে আমি কাজ করেছিলাম, একটা ফেরা বলে সিরিয়াল করতাম, তার মিউজিক ডিরেক্টর এবং মেইন ক্যারেক্টার ডাবল রোল ও করতো ছবিটাতে। সেই সময় নানা রকম আইডিয়া, আমাদের কি হতো, এত লিমিটেড জিনিস, কোথাও গিয়ে এটা আটকে গেলাম, এটা গন্ডগোল হয়ে গেছে, আমি চেঞ্জ করে বলতাম এটা কর ওটা কর, আর যেই বলতাম অন্যটা করবো না, শয়তান খোপড়ি, হ্যাঁ, মাথার থেকে ঠিক একটা বুদ্ধি বার করছে, এই করতে করতে শয়তান খোপড়ি। কিন্তু আসল শয়তান খোপড়িটা শিলাই, এটা নো ডাউট অ্যাবাউট ইট। না, এটা কিন্তু শয়তান খোপড়ি হিসেবে আমি বলছি না, বাট তোমার অ্যামেজিং খোপড়ি, কারণ তুমি যখন দৃষ্টিকোণ করছিলে ওদের তখন থেকে তোমার প্ল্যান ছিল যে এই দুজনের 50তম ছবি তোমার সঙ্গেই হবে, মানে এটা তো প্ল্যান। এটা অনেস্টলি যদি জিজ্ঞেস করো তাহলে বলবো হ্যাঁ, কিন্তু আমি 49টা পাচ্ছিলাম না, ওই জন্যে চুপ করে বসেছিলাম। তুমি দেখবে যখন বাঘ শিকার করে একটা জায়গায় এসে, শিকারের খুব কাছাকাছি প্রক্সিমিটিতে এসে আর নড়ে না, চুপ করে, বেড়ালও তাই করে, চুপ করে বসে থাকে। কৌশিক গাঙ্গুলি কি করে? বাঘ না বেড়াল ছিল দেখে বুঝতে পারবে লোকের ছবিটা অযোগ্য কতটা, কি তার যোগ্যতার ক্ষমতা সেটা বোঝা যাবে। আমি ওরকম বসেই ছিলাম চুপ করে, এবং তার মধ্যে আমাদের একটু নিজেদেরও আলোচনা হয়েছিল যে 49টাকে কাকে, কেউ তো 49 নিতে চাইছে না, গন্ডগোলটা হয়েছে তাই। তুমি ওটা ওয়েট করছো যে নাম্বার 49 নেবে। ওটা একটা চক্রান্তর মতনই একটা 49 হয়েছিল একটা ছবি, হওয়া মাত্র সঙ্গে সঙ্গে 50, আর কোনো এক দেরি করা নেই। এই ছবির একটা গপ্প নিয়ে অনেক আলোচনা হয়েছে, মানে এতটা আলোচনা আমার মনে হয় না এর আগে কোন ছবির ক্ষেত্রে হয়েছে। ঠিক প্রাক্তনের আগে শিবুর সাথে এটা হতো, মানে গপ্পটা নিয়ে প্রচুর আলোচনা হয়েছে যে কোনটা রাইট হবে। খুব কঠিন কিন্তু করা, দুজনকে নিয়ে ছবি করা। আমি বলছি এটা আমার বোধহয় 32তম ছবি, এটা একদম ইজি না এদের দুজনকে নিয়ে, কারণ দর্শক না কি চায় এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, দর্শক কিভাবে দেখতে চাইছে, তাদের জীবন এবং সিনেমা দুটো মিলিয়ে তাদের ইচ্ছে প্রকার একটা চিত্রনাট্য তারা লিখে বসে আছে অলরেডি, ওটা নষ্ট করা যাবে না। হ্যাঁ, ডিমান্ডটা ওখানে দিয়ে রয়েছে যে আমি এইটাই, মানে এরকম জিনিস চাইছি, কাজে সেটা খুব কঠিন আমাদের প্রত্যেকের জন্য। সেটা ইফ আই এম নট মিস্টেকেন তোমার 94-এ বোধহয় প্রথম পেয়ারিং হয়েছিল তোমাদের। সো 1994 থেকে 2024 30 years of Prosenjit Rituparna together, 30 years. Coincidentally আমি আমার রেডিও ক্যারিয়ার শুরু করেছিলাম 1994-এ, so there is a connect. আমারও 30 বছর হয়ে গেল, আমারও 30th. বাহ, থ্যাংক ইউ। এবার ঋতুর জন্য, স্পেসিফিক্যালি এই প্রশ্নটা ঋতুর জন্য, কিন্তু আমি একটা ডিসক্লেমার দেব। This question is a fictional question. Any resemblance to any person living or dead is purely unintentional. এই যে গপ্প দেওয়া বলে না, ঢপ দেওয়া, তুই আমার গপ্প দিস না, তো তুই আমার গপ্প দিস না, তোমাদের তিনজনের মধ্যে এই নিরিখে সব থেকে বড় গপ্পবাজকে? দেখো, যে কোনো দিন যে কোনো অবস্থায় যদি সিনেমার জন্য গপ্প হয় আমি, কারণ আমি সিনেমা গপ্প বানাচ্ছি বলে, পারফেক্ট। কিন্তু জীবনযাপনের ক্ষেত্রে যদি গপ্প থাকে তাহলে এনি ডে অস্কার কিন্তু ঋতু পায়। ঋতুর গপ্প তো আমি 30 বছর ধরে শুনছি, না 30 বছর ধরে সেটে শুনছি, আজকেও শুনেছি তোদের সঙ্গে আড্ডা মারার আগে। তো ওর গপ্পগুলো রেডি থাকে। এবার কিছু গল্প খুব খুব ম্যাচিওর ওয়েতে বলে, কিছু গল্প খুব বাচ্চাদের মতন করে বলে। বাচ্চাদের গল্প শুনতে ভালো লাগে। কিন্তু আমরা দৃষ্টিকোণে শুটিং করছি। হ্যাঁ, আমি এই ছবিতে এরকম কিছু ফেস করিনি, কিন্তু দৃষ্টিকোণের কথা বলছি। ওই জন্যে আমরা মানি স্কোয়ারে শুটিং করছি, লাঞ্চ টাইমে। সেদিনকে সঞ্জয়, ওর হাজব্যান্ডের জন্মদিন, আর ওই দিনকেও সিঙ্গাপুর চলে যাচ্ছে। ও আমাকে বললো যে একটু সঞ্জয়ের সাথে লাঞ্চ করে নেবো, কারণ তোমাদের মানি স্কোয়ার করে শিফট করবে 12টার সময়। আমি ওর সাথে হায়াতে লাঞ্চটা করে চলে আসবো রাজারহাটে শিফটিং। আমি চলে এসে দেরি করো না, 2টো আড়াইটার মধ্যে ঢুকে যাও,
ম্যাক্সিমাম 3টে, ঠিক আছে। ঋতু খুব একটা দেরি করেনি, সন্ধ্যে 7টা নাগাদ ও এসেছিল। এবারে আমরা ততক্ষণ না পাগল হয়ে গেছি, কি করবো না করবো, কিন্তু ঋতু যে ঢুকলো, ঋতু এবং ওর যারা সঙ্গে আরো 5-6জন 7জন থাকেন, তাদের প্রত্যেকের হাতে এত বড় বড় খাওয়ার, পেস্ট্রি, কেক, হ্যান ত্যান, ওরা ঢুকছে শুধু বিতরণ করতে করতে, সবাই দিদি থ্যাংক ইউ, এই এত থ্যাংক ইউ নিয়ে ঋতু ঢুকছে সুনামির মতো। যতক্ষণ আমার কাছে এসছে কথা আমার শেষ, আমার যা বলার ছিল। মানে জীবনে একটা ফিলসফি আছে না, 2 লাইনের ফিলসফি, যে কিছু বিস্কুট এমন আছে যেগুলো ভাগ হবে না, আর যাই হয়ে যাক না কেন ঋতুর উপর রাগ হবে না। না না, কিছুতেই হবে না। হ্যাঁ ঋতু বলো। এটা একটা কথা তো ঠিক না মীর, দেখো এত বছর ধরে একটা গল্প বলার ক্ষমতাও তো থাকা চাই। আমি আমারটা বলি, বনগাঁ স্টেডিয়াম, সালটা বলতে পারবো না। এবার সেই শোতে আমরা সবাই পারফর্ম করব, আমি আমার স্ট্যান্ড আপ সেট করবো, অনেক গান গাইবে, তারপর ঋতু পারফর্ম করবে। কেউ একজন এসে আমাদের বলল, অনেকের 1.5 ঘন্টার পারফরমেন্স হয়ে যাওয়ার পর বলছে ঋতু তো এখন চাঁপাডালি মোড় ক্রস করছে। আমরা সবাই ঋতুর উপর রেগে গেলাম, সত্যি কথা বলছি। ওমা এমন একটা ভুবন মোহিনী হাসি নিয়ে ঢুকলেন উনি, আমরা সব ভুলে গেলাম। এটা অদ্ভুত একটা চার্ম যেটা ঋতুর ওয়ার্ক করে। ঋতু যেদিনকে এটা ওয়ার্ক করবে না, না, ঋতু ইজ অ্যাবসলিউটলি যোগ্য অফ দিস চার্ম, অযোগ্য 50th ফিল্ম টুগেদার। ঋতু এই 30 বছরের জার্নি এই মানুষটির সঙ্গে ফিল্মে কি কি শিখেছো এই লোকটার কাছ থেকে? এক্সট্রাঅর্ডিনারি জার্নি ফর মি। মানে আমি বলতে পারি যে এরকম একটা জার্নি যে কোনো মানে কোনো অ্যাক্টরের হতে পারে, সেটাই আমার কাছে একটা বিস্ময়কর বিষয়। এবং এই মানুষটা তো অবভিয়াসলি আমার থেকে অনেক বেশি এক্সপিরিয়েন্সড, অনেক বেশি সিনেমার জীবনের সঙ্গে বেশি অ্যাটিউনড, কিন্তু আমি হয়তো সেই জায়গা থেকে আসিনি। বাট আই লার্নড আ লট ফ্রম হিম, যে কিভাবে জীবনের একটা জায়গাকে এত বড় করে প্রায়োরিটাইজ করতে হয় এবং কিভাবে নিজেকে ধরে রাখতে হয় এত বছর ধরে। এটা হি ইজ লাইক আ মাস্টারপিস ইন দ্যাট। মানে আমার ইনিশিয়াল ক্যারিয়ারের সময়টা হি অ্যাকচুয়ালি হেল্প মি আ লট টু গেট মি দ্যাট ফোকাস। যেরকম বলতো বছরে দুটো, ইনফ্যাক্ট আমি এটা ওর কাছেই শুনেছি যে বছরে কিন্তু 2-3টে ছবি ভীষণ ইম্পর্টেন্ট, যেটা আমাদেরকে বানাবে। মানে 1-2 সুপারহিট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু মেক। তুমি খুব ভালো অভিনেত্রী হতে পারো, কিন্তু ইউ নিড দ্যাট বক্স অফিস সাকসেস টু গেট ইউ দেয়ার। সেই সময় বুম্বাদাকে কিরকম মনে হয়েছিল তোমার? মানে ভেরি স্টারি অ্যাটিটিউড দিচ্ছে, ঘ্যাম নিচ্ছে, এরকম কিছু মনে হয়? প্রথম দিকটা তাই ছিল, বিকজ আমি প্রথম দিকটা আই নেভার ইন্টারঅ্যাক্টেড উইথ হিম। অবভিয়াসলি আমিও তখন প্রসেনজিৎ চারি, আমি অনেক You're in awe of him. I was obviously in awe of him because আমি তখন এসেছি, I'm quite a new raw fresh girl. সেই যে অটা ছিল না, ওটাই যোগ্যর সামনে বসিয়ে দিয়েছে কৌশিক গাঙ্গুলি। সত্যি, সেখান থেকে ওটা অযোগ্য। আমি তো একটা ছোট্ট জিনিস বলতে পারি, কিরকম একটা কথায় আমি দেখেছি, নায়ক নায়িকা তো দর্শক দেখছেন, বোম্বাদা আমাদের একটা অদ্ভুত একটা গুরু শিষ্যার ব্যাপার আছে। কিরকম আমি এটা বোঝাতে পারবো না। এই যে দাঁড়িয়ে আছে শটে, ঋতুর পজিশন কখনো হয়তো এদিক ওদিক হয়েছে, ঠিক জায়গায় দাঁড়িয়ে নেবে, যে কোথায় অ্যাক্সেস হতে হবে। অসম্ভবই টেকনিক্যালি স্ট্রং মানুষ একজন। হ্যাঁ করে দাঁড়া, এবং চুলটা কোথাও হেয়ার ড্রেসার দাঁড়া ঠিক করে দাও, এটা ঠিক করে দাও, তখন ঠিক নেই, সমস্ত লাইটটা নিয়ে ঠিক করে ঘুরিয়ে দিল একদম করে। লাইটের ব্যাপারটা একদমই লাইটলি নেন না 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 না, এবং শুধু নিজেরটা ভাবছে না, উল্টো দিকে যে একটা তার প্রতিও রেসপন্সিবিলিটি রয়েছে একটা, সেইটা খুব অসম্ভব। আমার মনে হয় সেটা ঋতু অনেক ডাইরেক্ট, অনেক বছর ধরে সেটা দেখেছে। আর তারপরে পার্টটা তো অবভিয়াসলি আমরা এত কাজ করতে শুরু করলাম, তখন অনেকটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল, অনেকটা ভালো কিছু আমরা করার একসাথে এইম করলাম। তবে আমরা দুজনে মিলে কিন্তু ইন্ডাস্ট্রিকে অনেক কিছু নতুন জিনিসের ভেতর দিয়ে নিয়ে গেছি, বিকজ আমরা দুজনেই চেষ্টা করেছি যে এমন কিছু কাজ করে যেতে যেগুলো কিন্তু সবাইকে ইন্সপায়ার করবে। এবং আমরা কিন্তু অনেক নতুন পরিচালক, প্রযোজক, তখন তো আর এরকম ছিল না, মানে অনেক নতুন পরিচালকরা আসছে, প্রযোজকরা আসছে, যারা আমাদের উপরে নতুন পরিচালক। মানে তো অধিকাংশ বড় পরিচালকদের এডিরা, মানে আমি বলতে পারি যদি 10 জনের নাম হয়, আমি বলছি 8 জন তো আমার মানে তুমি একটা হ্যাঁ বললা মানে আমি ফার্স্ট টাইম ডিরেক্টর হব, তারা হয়তো বড় বড় তখনকার যারা নাম করা পরিচালক তাদেরই। এরকম তো আমি প্রচুর করেছি, স্ক্রিপ্টার না অবভিয়াসলি ঋতুও করেছে প্রচুর। তো মানে এইটা করাতে একটা কি হয়, দায়িত্বটা বেড়ে যায়। মানে আমি একলা গ্রো করবো, ইন্ডাস্ট্রি গ্রো করলো না, তাতে হবে না। এই বিশ্বাসটা কিন্তু আমাদের যে টোটাল ডিরেক্টর যে টিম, আমার আর্টিস্ট, আমার হিরোইন, আমার কো অ্যাক্টরসরা, এই পুরো জার্নিটা কিন্তু আমাদের সবাই, মানে একটা কিন্তু বিরাট টিম ওয়ার্ক ছিল। ওই তখন তো মোবাইল না, মানে এটা কোনো কিছু হলে বুম্বাদের কাছে চলে যাই। এবং ওই যে বিকেলবেলা একটা আড্ডা হতো না কেজি NT1-এ বা টেকনিশিয়ানসে, যে এক্সিবিটররা ধর্মতলার থেকে ওখানে, হলের ওনার্সরা ওখানে,
তারপর আমার তখন না যারা এই হল আর ডিস্ট্রিবিউটরের মাঝে থাকতেন, যারা খুব ইম্পর্টেন্ট লোক, তারা টিমাইদারা, তারা তো এই যে একটা ওখানে সিনেমার আড্ডার ভবিষ্যৎ সঙ্গে তৈরি হতো। আমাদের সিনেমার কি ভবিষ্যৎ হতে পারে আমরা অলমোস্ট অন এ ডে টু ডে বেসিস তোমরা এটা ডিসকাস করতে। ডে টু ডে। তখন কি এরকম ক্ল্যাশ হয়েছে নাকি এটা এখন আরো ডেলিবারেট মনে হয়? না, আমার ক্ষেত্রে বলতে পারি যেটা, যে আমার কম্পিটিশনটা তো আমি ছিলাম, কারণ আমার 109টা ছবি চলেছে, আমারও রিলিজ করেছে একসাথে। ঋতুরাতে দেখা যায় 5-6টা ছবি। আমার তো মানে দুর্গাপুজোয় 3টে ছবি, কালী পুজোতে 3টে ছবি, প্লাস তার আগের ছবিগুলো চলছে রান। তোমার 9 ফিল্ম ওয়াজ রানিং, এবং কোনোটাই কিন্তু 10 উইক 12 উইকের কমে নয়। সো আমার কম্পিটিশনটা আমি হতাম। মানুষরা পাগলের মতন অপেক্ষা করতে থাকতো যে বাংলা ছবিটা কখন আসবে, কখন দেখবো, সারা পশ্চিম বাংলা। আমি রিসেন্টলি একটা ইন্টারভিউয়ে, যেহেতু ঋতু বুম্বাদাকে নিয়ে এতগুলো কথা বললো, তো হক বানতা হয় না বুম্বাদাও ঋতুকে নিয়ে কিছু একটা বলুক। ঋতু, আমি বলে দিচ্ছি, বুম্বাদা একটা রিসেন্ট ইন্টারভিউতে বলেছেন যে আই কমপ্লিটলি রেসপেক্ট ঋতুস ক্রাফট, কারণ একই সঙ্গে ও একটা শ্বশুরবাড়ি জিন্দাবাদও করছে, আবার পারমিতার একদিনও করছে। ওয়াজ দ্য রিলিজ ইয়ার দ্য সেম? শ্বশুরবাড়ি জিন্দাবাদ আর পারমিতার একদিন কাছাকাছি, মানে অলমোস্ট ওই সময়টা তুমি ওই রকম ভিন্ন স্বাদের ভিন্ন ধর্মী ফিল্মসে কাজ করছো। সেই জন্যই বলেছি আমার ওই জায়গাটাকে খুব মানে আনন্দ লাগছিল কাজ করতে, যে মানে আমি এতগুলো জিনিসের মধ্যে আই ক্যান ডেলভ ইনটু সো মেনি থিংস, সো দ্যাট ওয়াজ সামথিং হুইচ ওয়াজ লাইক ইন্সপায়ারিং মি। সো ওই জিনিসটা আমাকে অ্যাকচুয়ালি কেপ্ট মি গোয়িং। কিন্তু আমি অন্যান্য টেকনিক্যালিটিস বা নুয়ান্সেস গুলোকে অত আমি ধরতে পারছিলাম না তখনও, বাট আমি আবার সো মাচ ইনভলভড ইন দ্যাট ক্রাফট, তাই জন্য দেরি হওয়া, স্ট্র্যাটেজি মেনটেন করা, ডায়েরি ক্যালেন্ডার মিস করে যাওয়া, আই থিঙ্ক দ্যাট ওয়াজ সামথিং আই কুডন্ট আমি একটা জিনিস বুঝতে হবে, মানে দ্য টাইম ওয়েন উই ইউজ টু স্টার্ট ওয়ার্কিং, মানে আমরা স্টার হয়ে গেছি, হোয়াটএভার যাই নাম দেওয়া হোক, আমাদের কাছে কোনো মানে কোনো পাশে কোনো সাপোর্টিং সিস্টেম ছিল না। মানে আমার এক কাকা, মানে আমার বাবার বাল্য বন্ধু, সে আমার ডেট মেনটেন করতো। সো মাই পয়েন্ট ইজ, আমি যেটা বারবার বলি যে মেইন স্ট্রিমের না একটা ঘরানা আছে, হয়তো আমি এক্ষুনি সেই মেইন স্ট্রিমটা করছি না, বাট আমার ওই ঘরানাটা কিন্তু ওই মেইন স্ট্রিম, আমি এতগুলো ছবি আমরা একসাথে করেছি, ওটার ঘরানা ওটাই বানিয়েছে। মানে আজকে প্রসেনজিৎ, ঋতুপর্ণা যে আমরা নিয়ে আলোচনা করছি, হোয়াটএভার 50 ফিল্ম, আমার ওই দর্শক আমাদের বানিয়েছেন, এবং ওরা আমাদের না এনার্জি দিয়ে গেছেন to do something new. আর একটা কি কথা জানো মিন, I'm very proud to say that I'm a product of commercial cinema. Yeah. Exactly. Because this is something which I proudly অনেকে এখন দেখি দে shy away। না না, আমার গর্বটা অন্য। যারা শহুরে সিনেমা বলো বা সমান্তরাল ছবি নিয়ে গর্ব করেন, তাদের একটা জিনিস বোঝা উচিত যে তাদেরকে ব্লাড ডোনেটটা কিন্তু কমার্শিয়াল সিনেমাই করেছিল। কমার্শিয়াল সিনেমা যতদিন রমরমাভাবে চলেছিল, ততদিন আমাদের মতো পরিচালকরা জন্মাবার সুযোগ পেয়েছে, নইলে পেতই না। কমার্শিয়াল সিনেমা, আমি বলছি কমার্শিয়াল সিনেমা পদের মাচালিও, কিন্তু মাই পয়েন্ট ইজ কমার্শিয়াল সিনেমাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে ওটা না থাকলে ওটা 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 একটা প্ল্যাটফর্ম, বৃহৎ মানুষদের এন্টারটেইন করার জন্য দরকার। আরো অনেক, আমার খুব কষ্ট হয়েছিল কদিন আগে বোলপুরে গেলাম না, খুব কষ্ট হয়েছিল যে আমি এই সমস্ত জায়গায় যখন আগে ঘুরতাম না, শুধু আমার ছবি বলছি, শুধু বাংলা ছবির পোস্টারই দেখতাম, আমার সত্যি কষ্ট হয় রে। কারণ আগে 7 ওই রিক্সা করে অটো করে আমাদের ছবির মানে ওই লোকাল পাবলিসিটি হতো, এবং সেই ছবিগুলো 12 উইক 14 উইক করে চলতো। হ্যাঁ, 12-14 উইক ওখানে গ্রামে মাচা টাঙিয়ে মানে এমনি স্ক্রিন লাগিয়ে ছবি দেখানো হতো ওখানে। বাংলা ছবি চলছে না, পাশে দাঁড়ান, মাথায় উঠে বসুন, পিছনে বসুন, এগুলো অবান্তর আলোচনা। ছবি বানানো হচ্ছে, কষ্ট করে হলে দেওয়া হচ্ছে, ভালো ছবি আপনারা দেখুন গিয়ে। আমি একবারও বলছি না যে খারাপ ছবি বানালে দর্শককে দেখতে হবে না, কিন্তু আমাকে এইটা বলো, একটা ছবি প্রথম দিন লোকে জানলো কি করে যে ছবিটা খারাপ? ফার্স্ট দিনে বিক্রি নেই কেন কিছু ছবির? আমাদের কয়েকজনের হয়তো বিক্রি হয়, কিন্তু নতুন একটা ছেলে যে ছবি বানিয়ে নিয়ে এসছে, তার প্রথম দিনের ছবিটা কেন লোকে দেখবে না? দেখে খারাপ বলা, হয়তো ছবি হয়নি। আমাদের বছরে অর্ধেক ছবি হয়তো মানে উন্নত হয় না, কিন্তু কিছু কিছু ছবি কিছু কিছু জায়গায়, আমাকে একটা আমার ছবি নিয়ে বলে, আমি অন্যদের ছবির কথা বলবো না, ছোটদের ছবি দর্শক দেখেনি কেন হলে গিয়ে? হোম টু বি ব্লেম? এটা আমারও আফসোস। এটা কাকে ব্লেম করবে তুমি? আমরা যেমন খারাপ ছবির দায়িত্ব নিই, দর্শককে ছবি না চলার দায়িত্বও নিতে হবে, কারণ তারা বেশ কিছু যোগ্য ছবিকে অযোগ্য চাপ্পা দিয়েছেন। অন দ্যাট নোট, আমরা এই যে অযোগ্য টার্মটা আমরা ইউজ করে থাকি না, যে আমি বোধহয় অযোগ্যই রয়ে গেলাম, মানে আমি বোধহয় এটা যোগ্য নই। অনেকে তো অনেক সময় বিনয় করে মঞ্চে ওঠার আগে বলেন
আমি জানি না আমি এই মঞ্চের যোগ্য কিনা। তো সমস্ত কিছু রেখে আমি তিনজনকে এই প্রশ্নটা করছি, চুজ হুএভার ওয়ান্টস টু স্টার্ট ফার্স্ট। এত বছরের একটা জার্নি, নট জাস্ট ইউর প্রফেশনাল লাইফ বাট অলসো ইউর পার্সোনাল লাইফ, সবকিছু মিলিয়ে কোন ভূমিকায় এখনো নিজেকে অযোগ্য মনে হয়? ওই দিক থেকে বড় দিক থেকে। হ্যাঁ, আমি বলছি, আমরা তো এটা ইন্টারভিউতে আমি বলেওছি যে আমি মানে অনেকটা কাছাকাছি। মিশুকের ব্যাপারটাই না আমি নিজে খুব একটা অযোগ্য মনে করি না, পার্টিকুলারলি ওয়েন ইট কামস টু মিশুক। কারণ আমি জানি আমার যে দায়িত্বটা আছে সেই দায়িত্বর বাইরে আমি বলি না কখনো, কিন্তু আমি এমন এমন জিনিস করেছি তোরা দেখেছিস, আমি ওইখানটা অযোগ্য নই। বাট আমি যেখানটা নিজে বলি অযোগ্য, আমার বারবার মনে হয় যে এই যে কারেক্ট ওয়েতে যে স্বামী কথাটা, মানে তার আমি জানি অনেক রকম মানে আছে, বা সেই জায়গাটা কোথাও আমি অযোগ্য। কারণ এটা তার জন্য কারণটা যে শুধুমাত্র আমার কাজ তা নয়, আসলে হয়তো বোধহয় আমি অন্য একটা ট্রিপে থাকি, সেটা আমাকে ডমিনেট করে। সেখানে হয়তো অনেকগুলো ছোট ছোট জিনিস আমি কেয়ার নিতে পারি না, বা আমি সেই জায়গাটা ঠিক টাইমটা দিতে পারি না, বা সেই জায়গাটা, কারণ আমাকে একটা অন্য ট্রিপে রেখে দেয় কিছু একটা, সেটা একটা আস্তে আস্তে মানে ওটা না আমার এখন অভ্যেসে দাঁড়িয়ে গেছে। মানে আমি যদি তোর সাথে কথাও বলি, আমি কিন্তু ভাবছি কিছু একটা অন্য কিছু মানে এখানে। সো এইখানে থেকে আই ফিল আই এম নট আ ভেরি রাইট, মানে অযোগ্য কিনা জানি না, বাট ইজ নট আ রাইট হাজব্যান্ড বলবো ইন এ ওয়ে। ওকে, ঋতু? অনেক কিছুতে অ্যাকচুয়ালি আমার মনে হয় যে জীবনে অনেক কিছু করতে চাই, সবকিছুর জন্য যোগ্যতা হয়তো নেই। তো সেইখানে কোথাও না কোথাও গিয়ে মনে হয় যে একটু সাফোকেটিং লাগে আমার, যে বিকজ আই জাস্ট ওয়ান্ট টু টাচ মেনি থিংস, বাট সেখানে কিছু কিছু ব্যাপারে আমার মনে হয় যে আই এম নট দ্যাট কেপেবল, অর আই ক্যানট গিভ সাফিসিয়েন্ট টাইম। আই ট্রাই মাই বেস্ট, কারণ আমি একটা মনে করি যে চেষ্টা তো আমি করি, তারপরে মানে চেষ্টা মনুষ্য সাধ্য, তারপরে ফলের ব্যাপারটা তো আলাদা। সো দ্যাটস ওয়ান থিং। আর প্রফেশনাল লাইফে অযোগ্যতা, সেটা তো দর্শক আমাকে সবসময় দে কিপ মি অন মাই টোজ, বিকজ এভরিথিং হোয়াট আই ডু আই গেট ট্রোলড। মানে আই থিঙ্ক ইট ইজ মানে এটা সবার জন্যই সত্যি, কারণ তুমি কিছু করলেও সেটা খারাপ, তুমি না করলেও সেটা খারাপ, তুমি ভালো করলেও সেখানে তোমাকে টিপ্পনি দেবে, আবার খারাপ করলে বলবে ও তো একেবারেই অযোগ্য। বাট আই কিপ মাইসেলফ পজিটিভ, বিকজ আমি মনে করি যে জীবন একটাই, ভালো করে বাঁচতে হবে, পজিটিভলি বাঁচতে হবে, আনন্দে থাকতে হবে। আমি মনে করি আমি খুব যোগ্যতার সাথে কাজ করেছি। আমি একটা খুব সিরিয়াস জায়গা অযোগ্য হয়ে গেছি, যেটা খুব দুঃখের। সেটা হচ্ছে আমি পরিচালক হিসেবে অযোগ্য হয়েছি। কেন? এই কারণে আমার যারা সহকারী, আমি তাদের অধিকাংশর এখনো বাড়ি গাড়ি করে উঠতে পারিনি আমি, সেটার দায়িত্ব আমার ছিল। তারা এখনো আর্থিক অসুবিধার মধ্যে থাকে, তারা আমায় বলে, কখনো কখনো বলে না। আমার খুব কষ্ট হয় যে আমার এত পরিচিতি হচ্ছে, আমাকে মানুষ এত ভালোবাসছে, আমি ছবি করছি, আমি এদের এই আর্থিক ব্যাপারটাকে কেন বেটার করতে পারলাম না? তারা তো আমার হলো না কিছু, আমি তো পারলাম না। সেই যে আমাকে অযোগ্য মনে হয়, খুব ইম্পর্টেন্ট। কারণ এটা আমার মনে হয় এই ক্ষেত্রে আমি একটু অন্য জায়গায় যাচ্ছি, ও তো এটা খুব ইম্পর্টেন্ট কথা। কারণ আমাদের না একটা অনেক সময় হয়, আমি কৌশিকের সামনেই বলছি, বোমাদে এই ছবিটা করে নি, আমি তখন বলতে পারি, আমি অনেক সময় বলি যে 2 মাস একটু পেছানা, বলছি বোমাদা এই 100% এই নামগুলোই বলে। আর যারা বললাম যে সামনে পুজো আসছে, ছবিটা আমি করতেই হবে, বলে দাও তাহলে। ওদের কমিটমেন্ট থাকে। এটা কিন্তু আমি তোকে বলছি সেম থিং, মানে এমন হয়েছে মিনা, আমি একদম বাজে হয়েছে, সুজিত আমাকে নিয়ে একদম ছবি করতো, কোনো একটা জায়গায় আমার ডেট পাচ্ছি না, ওর ইউনিটটা বসে আছে, আমি তখনকার সময় বলছি, আমি তাপসকে ফোন করে বলছি, তাপস সুজিতের এই ছবিটা তুই করে দে, আমি ডেট দিতে পারছি না, ওর ইউনিটটা বসে যাবে। এইটা কিন্তু ওই 30-40 বছর ধরেই চলছে। এই যে ডিরেক্টর হলে তার একটা টিমকে চালানো, যেটা কৌশিক বলছে, সেটা না পারাটা না খুব দুঃখের হয়। দেখো, আমার একজন সহকারী, তার বাড়িতে সে তো বাবা এবং স্বামী, সেই বাড়ির, রাইট। কাজে পুজো যখন এসে গেল, তার আত্মীয় স্বজন সবার কাছে তার একটা, সে সিনেমা করে কিন্তু ভাই, হ্যাঁ সিনেমা করে, তার বোম্বাদার পাশে সে বসে রয়েছে, বোম্বাদার সাথে কাজ করছে, আর সে একটা শাড়ি কিনতে পারছে না। ছেলেটা বলছে, বাবা ওই অ্যাডিডাসের জুতোটা দেবে, বাবার অবস্থা তো খারাপ হয়ে যাচ্ছে। ভাবতে এই কমফর্টটা যতদিন দিতে না পারছি, আমি ডিরেক্টর হিসেবে সাকসেসফুল নই একদমই। ভেরি ওয়েল স্যার। রক্তিম আর পর্ণার একটা সংসার, কিন্তু সেই সংসারে কে কার যোগ্য এটা তো পর্দায় যখন আসবে সিনেমাটা আপনারা জানতে পারবেন। এই দুজনের সংসারে কিভাবে প্রসেন এসে পড়ে, এই পুরো জিনিসটা দেখতে হলে 7ই জুন পর্যন্ত
আপনাদের অপেক্ষা করতে হবে টু সেলিব্রেট প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অ্যান্ড ঋতুপর্ণা সেনগুপ্ত's 50th ফিল্ম টুগেদার। দিস ইজ আ ল্যান্ডমার্ক ফিল্ম, এবং এই ল্যান্ডমার্ক ফিল্মটা অন্তত যারা এই দুজন মানুষকে ভালোবাসেন এবং এই মানুষটার উপর বিশ্বাস রাখেন যে টাকাটা তারা ইনভেস্ট করেছেন সামান্য সিনেমার টিকিটে, সেটা পুরোপুরি পয়সা বসুল হবে, তাদের জন্য আসছে 7ই জুন অযোগ্য। আই এম সরি, গপ্পমিরে থেকে আজ যে এই স্পেশাল আড্ডাটা হলো, সেখানে বলুন না এই ফিল্মে আপনার ক্যারেক্টার কি, বলুন না এই ফিল্মে আপনার চরিত্র কি, বলুন না এই ফিল্মের সিনপসিস কি, বলুন না এই ফিল্মে গিয়ে আপনি হিরো না ভিলেন, বলুন না। এই ধরনের প্রশ্নগুলো করলাম না, কারণ এগুলো অন্য পোর্টালরা করে থাকে, আর এই প্রশ্ন করার ক্ষেত্রে গপ্পমিরে ঠেক একেবারেই অযোগ্য।